আশা করি সকলে কুশলে আছো। তো আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এর আগে রবীন্দ্রনাথের একটি কবিতা নিয়ে আলোচনা করা হয়েছিল, কবিতাটির নাম আছে ঐকতান, কিন্তু এবার হয়েছে নতুন করে সোনার তরী কবিতাটি সিলেবাসে অন্তর্ভুক্তি করা হয়েছে। তো আজকে সোনার তরী কবিতাটি আমরা পড়ব। তো প্রথমেই রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের দিয়ে একটি কথা বলা দরকার, যে রবীন্দ্রনাথ নানা রবীন্দ্রনাথের মালা। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রচুর সম্পদ থাকার কারণে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের অনেকগুলো জমিদারি ছিল। তেমনি একটি জমিদারি কুষ্টিয়ার শিলাইদহ। এখানে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে জমিদারি দেখাশোনা করার কাজে শিলাইদহে এবং শাহজাদপুরে পাঠান। তো রবীন্দ্রনাথ যখন কলকাতায় ছিলেন তখন যে ধরনের সাহিত্য তিনি রচনা করেছেন, কিন্তু এই উত্তরবঙ্গে আসার ফলে তার সাহিত্যের ধারা, সাহিত্যের বৈশিষ্ট্য অনেক পরিবর্তিত হয়েছে। রবীন্দ্রনাথ, আমি আগেই বলেছি, যে রূপোর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেই হিসেবে সাধারণ মানুষের সাথে মেশার তেমন একটা সুযোগ তার হয়ে ওঠেনি। সে কথা তিনি নিজেই স্বীকার করেছেন। এর আগে যে কবিতাটি সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল সেখানে তিনি বলেছেন, কখনো কখনো গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। অর্থাৎ ওই কবিতাটি ছিল অনুশোচনামূলক কবিতা। তো আমাদের বর্তমান যে কবিতাটি, এই কবিতাটি এই উত্তরবঙ্গে এসেই তিনি রচনা করেছিলেন। আমরা জানি যে প্রত্যেকটি সাহিত্যকর্ম সাহিত্যিকের বাস্তব অভিজ্ঞতার ভিতরে জন্ম নেয়। তিনি শিলাইদহে এবং শাহজাদপুরে থাকার সময় বোটে করে পদ্মা এবং গড়াই নদীতে মাঝে মাঝে ঘুরে বেড়াতেন। তো একদিন তিনি ঘুরে বেড়ানোর সময় দেখেন যে অকাল বর্ষার কারণে কৃষকের আধা পাকা আধা কাঁচা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। সেই ধান কিছুটা হলেও কৃষকরা সেই পানির ভিতর থেকে কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটি তিনি অবলোকন করেছিলেন। তার কারণ হচ্ছে যে আমি যে কথাটি বলেছি, যে প্রত্যেকটি সাহিত্যিকের সাহিত্যকর্ম তার বাস্তব অভিজ্ঞতার উপরে ভিত্তি করেই গড়ে ওঠে, এবং সেই বাস্তব অভিজ্ঞতা, বাস্তব দৃশ্যকে তিনি শিল্পীর তুলির আঁচড়ে শিল্পমণ্ডিত করে গড়ে তোলেন। আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, যে উপন্যাসটির নাম হচ্ছে গৃহদাহ। আমরা সেই গৃহদাহ উপন্যাসে লক্ষ্য করে থাকি, শরৎচন্দ্র সুরেশ এবং অচলাকে জব্বলপুর স্টেশনে নামালেন, কিন্তু তারপরের স্টেশনই ছিল পাটনা স্টেশন, অত্যন্ত বড় জংশন, বিহারের রাজধানী। সেখানে নামালে আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে পাটনা স্টেশনে নামালে হয়তো ভালো হতো, কিন্তু নামাতে হয়তো পারতেন, কিন্তু নামায় তিনি যে লিখতেন সেই লেখাটি তার কল্পনার পরে নির্ভর করে লিখতে হতো।
আর জব্বলপুর জানি আমরা শরৎচন্দ্রের মামাবাড়ি, এখানকার পথঘাট, বন বাদার সবই তার মুখস্থ ছিল, যার কারণে আমরা লক্ষ্য করে থাকি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মামাবাড়ি সেই জব্বলপুর স্টেশনে সুরেশ এবং অচলাকে নামান, যাতে তার লেখা গতি পায়। আমরা ওইখানে লক্ষ্য করেছি রবীন্দ্রনাথ এই বাস্তব দৃশ্যটুকু, যে কৃষকের আধা পাকা আধা কাঁচা ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন, এই দৃশ্য তিনি অবলোকন করেছিলেন এবং সেই দৃশ্যের পরে ভর করেই তিনি একটি অত্যন্ত চমৎকার কবিতা সোনার তরী, যেটি সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, এই কবিতাটি তিনি রচনা করেন। তো রবীন্দ্রনাথ, আমরা বলেছি যে তিনি খুব বড় ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, রূপর চামচ মুখে নিয়ে, এবং যার কারণে তিনি সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ তার তেমন একটা হয়নি। যার কারণে যতদিন তিনি কলকাতায় ছিলেন, কঙ্কাল, ল্যাবরেটরি এর মতো ছোট গল্প তিনি লিখেছিলেন। কিন্তু যখন তিনি শিলাইদহে এবং শাহজাদপুরে আসেন, তখন এই জমিদারি দেখাশোনার কাজ করতে যে সাধারণ মানুষের সাথে মেশার একটা সুযোগ রবীন্দ্রনাথের হয়েছিল। আর হয়েছিল বলেই আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পোস্টমাস্টার, দেনা পাওনার মতো জীবন ছোঁয়া ছোট গল্প আমরা পেয়েছি। আমরা জানি যে রবীন্দ্রনাথ সুশিক্ষিত পাঠকের জন্য কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, তিনি বস্তুকে নিয়ে শুরু করেছেন, আমরা দেখেছি শেষ পর্যন্ত বস্তুতাত্ত্বিক জগতে প্রবেশ করেছেন। তিনি তার শিল্পকর্মকে, ইন্দ্রিয়কে নিয়ে শুরু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে তিনি ইন্দ্রিয়াতীত জগতে প্রবেশ করেছেন। এই কবি বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের সারা জীবনই ছিল। তিনি সৌন্দর্যের পিছনে ছুটিয়ে বেড়েছেন। সে কোন সৌন্দর্য, সে একটি কবিতার মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারি। নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী, হে নন্দন উর্বশী। সেই নন্দন উর্বশীর সৌন্দর্যে তিনি অভিভূত হওয়ার জন্য সেই সৌন্দর্যের পিছনে সারা জীবন ছুটে বেরিয়েছেন, কিন্তু সেই সৌন্দর্যের দেখা তিনি পাননি। তাই তো রবীন্দ্র কাব্য পরিক্রমায় উপেন্দ্রনাথ ভট্টাচার্য সুন্দর একটি কথা বলেছেন যে রবীন্দ্রনাথের কবি বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্যের নিরুদ্দেশ আকাঙ্ক্ষা। তো এখানে সোনার তরী, আমাদের আলোচ্য কবিতাটি হচ্ছে সোনার তরী। এই সোনার তরীতে যে তিনটি মুখ্য বিষয় আছে, একটি হচ্ছে কৃষক, একটি হচ্ছে সোনার তরী, আর একটি হচ্ছে সোনার ধান বা ফসল। এই তিনটে জিনিসকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ তার এই কবিতায় মানব জীবনের এক শাশ্বত সত্য তিনি তুলে ধরেছেন, যে এখানে কৃষক বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে শিল্পী বা কবি নিজেই। সোনার তরী হচ্ছে আবহমান কাল থেকে প্রবহমান কাল বা সময়, প্রবহমান কাল বা
সময় আর সোনার ধান আর ফসল মানে হচ্ছে কবির সারা জীবনের শিল্পকর্ম। তো আমরা এখানে লক্ষ্য করে থাকি যে কবি সারা জীবন ধরে যে ফসল ফলিয়েছেন, যে সাহিত্য সম্ভার তিনি সৃষ্টি করেছেন, সেই সাহিত্য সম্ভার সোনার তরী নামক প্রবাহমান কালে স্থান হয়েছে, কিন্তু কবির নিজের স্থান হয়নি। তিনি দ্বীপ সদৃশ্য চারিদিকে জল বেষ্টিত ক্ষেত্রে মহাকালের বুকে বিলীন হওয়ার জন্য তিনি পড়ে রইলেন, কিন্তু তার যত শিল্পকর্ম সবই এই আবহমান কাল থেকে চলে আসার সময়ে স্থান হয়েছে, কিন্তু তার নিজের কোনো স্থান হয়নি। এটি মানব জীবনের একটি শাশ্বত সত্য। আমরা জানি মানুষ যতদিনই কাজ করতে সক্ষম এই পৃথিবীতে, ততদিনই তার কদর। কিন্তু যখন সে অক্ষম হয়ে যায়, তখন আর তার বোঝা কেউ বইতে চায় না। তিনি মানুষের কাছে বোঝা স্বরূপ হয়ে যান। তাই রবীন্দ্রনাথ এখানে প্রথমে যেভাবে শুরু করেছেন, সেই শুরুটা আপাত দৃষ্টে মনে হতে পারে এটি আবহমান বাংলার একটি বর্ষার চিত্র। যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এখানে আপাতত আমাদের মনে হতে পারে এই গ্রাম বাংলার একটি বর্ষার চিত্র, যে বর্ষার ভিতরে গগনে মেঘ গর্জন করে, প্রবল ধারায় বৃষ্টি নামে, ধান কেটে কৃষক কুলে বসে থাকে, কি করে সেই ধান গন্তব্যস্থলে নিয়ে যাবে তার কোনো আশা ভরসা কৃষক লক্ষ্য করেন না। তাই রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে তিনি সেই ক্ষুরের মতো ধার বিশিষ্ট নদীর কুলে বসে থাকেন। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ বর্ষার একটি চিত্র। আমরা জানি যখন ঘন বর্ষা নামে, তখন নদীর এপার থেকে ওপারের গ্রামগুলিকে, গাছপালাগুলিকে মশে লিপ্ত ঘন ছায়ার মতো মনে হয়। সেই চিত্রটি এখানে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলার সময়টি হচ্ছে সকালবেলার কথা বলা হয়েছে। এই সকালবেলায় ঘন মেঘের কারণে, ঘন বৃষ্টির কারণে, কালো মেঘের কারণে ওপারের গ্রামটি মশিলিপ্ত কালের মতো মনে হচ্ছে, অন্ধকারাচ্ছন্ন। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ভরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। অর্থাৎ হঠাৎ যে ধান ভাড়া ভাড়া রাশি রাশি ধান কেটে কৃষক অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কুলে বসেছিলেন যে এই ধান কীভাবে তিনি গন্তব্যস্থলে নিয়ে যাবেন, হঠাৎ একটি
তরি আসতে দেখে কৃষকের যেন খুব চেনা চেনা মনে হয়, কিন্তু কৃষক কোনো দিকে না তাকিয়ে তা আপন খেয়ালে আপন মনে তার গন্তব্যের দিকে চলে যেতে থাকে। তখন কৃষকের যে আকুতি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খানিক হেসে, আমারে সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ কৃষকের একান্ত চাওয়া যে তার ধানগুলি নৌকায় ঠাই পাক, এবং যেখানে সোনার তরী সেই ফসল নিয়ে যেতে চাই, আমার কোনো বাধা নাই। যত চাও তত লাও, তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ কবিতার শিল্পকর্ম, সারা জীবন ধরে যে শিল্পকর্ম তিনি সৃষ্টি করেছেন, সেই শিল্পকর্ম যখন সোনার তরীতে তিনি তুলে দিয়েছেন এবং তার শেষ আকুতি, তাকেও তেন সোনার তরীতে একটি স্থান দেয়, কিন্তু সোনার তরী তখন তাকে ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ মানব জীবনের একটি শাশ্বত বাস্তব সত্যকে রবীন্দ্রনাথ এখানে তুলে ধরেছেন, যে কাল বা সময় নামক সোনার তরীতে মানুষের শিল্পকর্মের স্থান হয়, কিন্তু সেই মানুষটির স্থান হয় না। সেই মানুষটিকে মহাকালের স্রোতে বিলীন হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এটি পৃথিবীর নিয়ম। যতক্ষণ মানুষ তার কর্মের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্তই আমরা তাকে এই পৃথিবী নামক রঙ্গমঞ্চে তার কদর আমরা লক্ষ্য করি। কিন্তু যখন কোনো মানুষ তার কর্ম থেকে বিমুখ হয়, কর্ম করার আর তার অবস্থা থাকে না, তখন এই পৃথিবী তাকে আর তার সময় নামক সোনার তরীতে স্থান দেয় না। তো সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী ক্লাস আমরা আরেকটি কবিতা পড়ব। তো আজকে এ পর্যন্ত এখানে শেষ করছি।